বন্দুকের নলগুলো নিচের দিকে না করে উপরের দিক থেকে করা হয়েছে। 500-র মতো বাচ্চা পুরোপুরি অন্ধ হয়ে গেছে। চোখ একটা কেউ ধরে আসতেছে, কেউ দুই চোখ ধরে আসতেছে, চোখের এই দিক দিয়ে রক্ত পড়ছে। যে গুলিগুলো পুলিশ বাহিনী করেছিল এগুলো কোনোটাই রাবার বুলেট ছিল না, এগুলো ছিল মেটালিক পিলেট। মানুষ মারার জন্য বা বাঘ মারার জন্য আসলে ব্যবহার করা হয়। চোখ ভেদ করে চোখের পিছনে চলে গেছে। এগুলোকে আসলে বের করা সম্ভব না। এগুলো বের করতে গেলে দেখা যাবে যে তার চোখই থাকবে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওই সময় যে ছিল রুকেয়া, ডাক্তার রুকেয়া ম্যাডাম, চুল ধরে টেনে বলতো না কি, তোরা এই দুধের বাচ্চারা তোরা আমার প্রধানমন্ত্রীকে সরাই ফেলবি, এত তোদের আন্দোলনের জোর। স্যার, সমস্যা হচ্ছে গুলি করলে একটা মরে কিন্তু বাকিগুলো যায় না। বাবা আওয়ামী লীগ করে, ভাই বোন আওয়ামী লীগ, কিন্তু ছেলে মেয়ে আন্দোলনে নেমে গেছে। সবুজ শ্যামল এই বাংলায় 2024 সালের গণ অভ্যুত্থান এক নতুন সূর্য এনে দিয়েছে এদেশের মানুষকে। তবে এই অর্জনের পেছনে রয়েছে অসংখ্য আত্মত্যাগ আর অন্ধকার জীবনের গল্প। ঝাঁকে ঝাঁকে ছড়াগুলির আঘাতে চোখ হারিয়েছেন হাজারো মানুষ, কারো একটি চোখ, কারো বা দুটি। সেই বীরেদের চিকিৎসা ও বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তাদের অন্ধকার জীবন থেকে আলোয় ফিরে আনার গল্প নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। দর্শক, জুলাইয়ের ত্যাগ নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন পডকাস্টে আজ স্টুডিওতে আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনের সহকারী পরিচালক ডাক্তার রেজানুর রহমান সোহেল। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজিনা তানিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। চলে যাচ্ছি সরাসরি অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। 2024 সালের গণ অভ্যুত্থানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে প্রথম ধাক্কা আসে 18ই জুলাই, যেদিন অসংখ্য তরুণ সাধারণ মানুষ তাদের আহত চোখ নিয়ে আপনাদের কাছে এসেছে চিকিৎসার জন্য। এই দিনটি, প্রথম দিনের এই অপ্রস্তুত অবস্থায় আপনারা কিভাবে আসলে সামলেছেন? আসলে জুলাই অভ্যুত্থান 2024 এটা একটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের মাধ্যমে আসলে এই জুলাই আন্দোলনটা এসেছে। এটা শুধুমাত্র জুলাই আন্দোলনকে যদি 2024-এর ভিতরে সীমাবদ্ধ রাখি বা আমরা রাখতে চাই, সেটা আসলে কিছু ভুল হবে। কারণ এই অভ্যুত্থানটার পিছনে ধীরে ধীরে তিলে তিলে আসলে জিনিসটা তৈরি হয়েছে, তৈরি হয়ে একটা বিশাল বড় অভ্যুত্থানের জন্ম নিয়েছে। এর পিছনের যদি আপনি খেয়াল করেন, নিরাপদ সড়কের জন্য আন্দোলন হয়েছে, শিশু কিশোর স্কুলের ছোট ছোট বাচ্চারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে। এই জুলাই অভ্যুত্থানের পিছনে রয়েছে হেফাজতের যে শাপলা চত্বরে হেফাজতের যে সমাবেশ হয়েছে, সেখানে পুলিশের রাতের গভীর আধারে পুলিশের গুলিবর্ষণ। এই জুলাই অভ্যুত্থানের পিছনে রয়েছে গুম খুনের জন্য ডুকরে ডুকরে থাকা লোকদের দীর্ঘশ্বাস। এই জুলাই অভ্যুত্থানের পিছনে রয়েছে 28শে অক্টোবর 2023-এর বিএনপির পল্টনের সমাবেশে যে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে যে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এগুলো সব কিছুর আসলে একটা বিস্ফোরণ ঘটেছে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই অভ্যুত্থানে আসলে শিশু কিশোর, বিভিন্ন বয়সের, ধর্মের, বিভিন্ন মতের লোক সবাই একসাথে রাস্তায় নেমে এসেছে। এইটা আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে টিভিতে বিভিন্ন সময় ক্লিপে দেখা গেছে একজন পুলিশ অফিসার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, একটা ভিডিও ক্লিপ দেখায় যে স্যার, সমস্যা হচ্ছে গুলি করলে একটা মরে, একটা কিন্তু বাকিগুলো যায় না, বাকিগুলো তাদের জায়গা ছাড়ে না। তার মানে মানুষ এতটা ডেসপারেট হয়ে গেছে, অত্যাচারে নিপীড়িত হতে হতে তাদের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, চিন্তা শক্তির স্বাধীনতা, আমি যে স্বাধীনভাবে কথা বলবো এটা স্বাধীনতা পর্যন্ত ছিল না। এই কারণে আসলে এগুলো সব বিস্ফোরণ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই জুলাই অভ্যুত্থান প্রথমে শুরু হয়েছে এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে, এবং সেখানেও তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে ছাত্রছাত্রীদেরকে। ছাত্রছাত্রীরা তো চেয়েছে যে আমরা মেধার মাধ্যমে যাব, এটা একটা জেনুইন ব্যাপার। যদি আপনি একটা পরীক্ষার মধ্যে যদি দেখা যায় যে 75% যদি কোটা, এই কোটা সেই কোটা, এরকম বিভিন্ন ধরনের কোটা থাকে, তাহলে মেধার মূল্যায়নটা কোথায় হবে?
আর আপনি যদি মেধাবীদেরকে যদি মূল্যায়ন না করেন তাহলে দেশ থেকে আস্তে আস্তে তারা বিদেশে চলে যাবে, দেশ কিন্তু মেধাশূন্য হয়ে যাবে। তাহলে একটা জাতি ধীরে ধীরে পঙ্গু হয়ে যাবে যদি মেধাশূন্য হয়ে যায়। তো কাজেই এই আন্দোলনটা এইভাবে আসলে ধীরে ধীরে ফুসতে ফুসতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং যখন এটা কোটা আন্দোলন থেকে ধীরে ধীরে আপনার এই এই ওই সময়কার যে স্বৈরাচারের যারা দোসর ছিলেন তারা যখন এই নিরীহ ছাত্রছাত্রীদের এই যৌক্তিক দাবিকে পদদলিত করার জন্য ইয়ে করে এবং পুলিশের পেটুয়া বাহিনী লেলিয়ে দেয়, তারা গুলি করে। এবং সবচাইতে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে নর্মালি পুলিশ লাঠিচার্জ করার কথা বা টিয়ার শেল নিক্ষেপ করার কথা, কিন্তু এই পুলিশ দেখতাম যে সরাসরি গুলি করত এবং গুলি পায়ের দিকে না বুকের উপর থেকে গুলি করতো যেই যারা আসছে। আমি 18 তারিখের কথা বলছি। 18 তারিখে আমি অফিস শেষ করে বাসায় চলে যাই। সেই সময় হঠাৎ করে আমাকে একটা টেলিফোন আসে আপনার বিএনপির উচ্চ পর্যায়ের থেকে, নাম বলতে যাচ্ছি না, যে এরকম একটু আপনি কষ্ট করে হাসপাতালে যান, এরকম আমাদের অনেক বাচ্চারা আহত হয়ে ইয়ে করতো। আমি তখন বললাম যে আচ্ছা আমি টেলিফোনে চেষ্টা করবো, যে টেলিফোনে চেষ্টা করে এটা সমাধান করতে পারবেন না। পরে আমি টেলিফোনও চেষ্টা করি, পরে না পেরে আবার আমি হাসপাতালে ব্যাক করি। ব্যাক করার পরে যেই সিনারিওটা দেখতে পাই এটা আসলে মানে বর্ণনার ভিতরে না, এটা কেউ নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না বা এটা ভাবতেও পারবে না। মানে আমরা অনেকে হয়তো 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, যারা দেখেনি তারা হয়তো শুনেছে। সেটা হচ্ছে একটা ভিন্ন জাতি, একটা ভিন্ন ভাষার মানুষের সাথে যুদ্ধ, কিন্তু একই দেশের মানুষ যদি তারই ছেলে, তারই ভাতিজা, তারই সন্তান তুল্যদেরকে এইভাবে যে নির্মমভাবে গুলি করতে পারে, এবং আসতেছে বেশিরভাগ বাচ্চারই হচ্ছে 14, 12, 13 থেকে 22 এই রেঞ্জেরই হচ্ছে বেশিরভাগ, 18, 20, 16, 17 এই রেঞ্জের, মানে আমার বাচ্চার চেয়ে তো ছোট। তারা আসতেছে সব চিৎকার কান্নাকাটি, চোখ একটা কেউ ধরে আসতেছে, কেউ 2 চোখ ধরে আসতেছে, চোখের এই দিক দিয়ে রক্ত পড়ছে, একটা অবর্ণনীয় অবস্থা। এবং এরা আসলে এই ছোট ছোট বাচ্চারা, এরা তো আসলে মানে বাস্তবতা সম্পর্কে আসলে কিছুই বলতে গেলে যে তারা এতটা সচেতন না, এত কিছু জানেও না। তারা একটা দাবি নিয়ে রাস্তায় নামছে, তাদেরকে বুঝায় বলুক বা ইয়ে করুক, নাহলে লাঠি দিয়ে দুটো বাড়ি দিতে পারে, কিন্তু এই যে গুলি করছে এটা আসলে খুবই মর্মান্তিক। এবং আমি হাসপাতালে গিয়ে ওই সময় যেটা দেখেছি এটা আসলে ভাষায় বর্ণনা করার ইয়েটা। এবং ওই দিন 18 তারিখে আমাদের রুগীর প্রচুর চাপ ছিল। আমরা আসলে এইভাবে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে কখনো প্রিপারেশন থাকে না যে প্রায় একদিনে 300-400 রুগী এরকম চলে আসবে। তারপরে আমি যাওয়ার পরে দেখলাম যে বাইরে এরকম অবস্থা। আমি নিজে বাচ্চাদেরকে দিয়ে টিকিট কেটে তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা যেন দ্রুততার সাথে হয় সেই ব্যবস্থা করলাম। এবং উপরে গিয়ে ওটিতে, অপারেশন থিয়েটার যেখানে শিডিউল ওটি চলতেছে সেখান থেকে ডাক্তারদেরকে নিচে নিয়ে এসে যেন তারা ইমার্জেন্সি ওটিগুলোতে অ্যাটেন্ড করতে পারে এবং বাচ্চাগুলো যেন কিছুটা কষ্ট দ্রুত লাঘব করতে পারে, এটার ব্যবস্থা করেছি। এবং এটা আসলে মানে টানা প্রায় 18 তারিখের পরে, 18 তারিখে যেই পরিমাণ রুগী এসেছে এদেরকে প্রায় টানা 3 দিন ধরে অপারেশন করতে হয়েছে। প্রত্যেকেরই কি মানে রেটিনা কর্নিয়ার আসলে কি অবস্থা ছিল ওই সময়টায়? ওই সময় আসলে প্রথমে যে ইয়েটা হয়, যে গুলিগুলো আসলে পুলিশ বাহিনী করেছিল এগুলো কোনোটাই রাবার বুলেট ছিল না, এগুলো ছিল মেটালিক পিলেট। এটা হচ্ছে মানুষ মারার জন্য বা বাঘ মারার জন্য আসলে ব্যবহার করা হয়। তে এই জিনিসটা আমাদের চোখ খুবই একটা সেন্সিটিভ একটা জিনিস, এখানে একটা যদি ছোট্ট বালুকণাও পড়ে তাহলেও কিন্তু চোখ খসখস করতে থাকে, চোখ জ্বলতে থাকে। আর একটা গরম ধাতব পিণ্ড যখন এটা অনেক স্পিডে ঘুরতে ঘুরতে চোখের মধ্যে যখন ঢুকে, তখন আসলে গুলিগুলো বন্দুকের নলগুলো নিচের দিকে না করে উপরের দিক থেকে করা হয়েছে। এটা আসলে সুপরিকল্পিতভাবেই হয়তো করা হয়েছে, কারণ আমরা দেখেছি কাশ্মীরেও এই দাঙ্গা দমন করার জন্য এরকম ভাবে
করা হয়েছে এবং একটা জেনারেশনকে পুরো অন্ধত্বের অন্ধ দিকে এবং পঙ্গু করে ঠেলে দেওয়া দেওয়া। হয়েছে, এবং বাংলাদেশেও এই এই একই প্রেসক্রিপশনে দিকেই গিয়েছে। এবং এই ডে ওয়ানে মানে তাদের আসলে ড্যামেজটা হয়ে গেছে যখনই এই গুলিটা তাদের চোখের ভিতরে ঢুকে গেছে, তখনই সাথে সাথেই তাদের মানে চোখের যা ক্ষতি হওয়ার হয়ে হয়ে গেছে। গেছে। এটাতে তাদের অনেকেরই দৃষ্টিশক্তি পুরোপুরি চলে গেছে। প্রায় 500-র মতো বাচ্চা পুরোপুরি অন্ধ হয়ে গেছে এক চোখ, আর 15 থেকে 20 জনের উভয় চোখই পুরোপুরি অন্ধ হয়ে গেছে, আর 40 জনের মতো আপনার কোনো রকম দেখতে পারে, মানে হচ্ছে এই হাত টাত নাড়লে দেখতে পারে, ওরা হয়তো ধরে ধরে বাথরুম টাথরুমে যেতে পারবে। আর এই হচ্ছে অবস্থা। আর টোটাল প্রায় আমাদের 5ই আগস্ট পর্যন্ত রুগী এসেছিল প্রায় 1200-র কাছাকাছি, 1200-র কাছাকাছি। মানে তাদের কেউ না কেউ কোনো একটা চোখ হারিয়েছে। হ্যাঁ, তাদের মানে বেশিরভাগই তো চোখে গুলি খেয়ে এসেছে, এবং তাদের কিছু অপারেশনের পরে কিছু ইমপ্রুভ করেছে, কারো হয়তো ভীষণ কিছুটা আগে কিছুই দেখতো না, এখন হয়তো মনে করেন যে 1 ফুট দূরে কিছু জিনিস দেখতে পারে। আবার কিছু আছে যে আসলে খুব একটা বেশি ইমপ্রুভ করেনি, আবার কিছু আছে যে পুরা চোখই নষ্ট হয়ে গেছে, কারো চোখ গুলি লেগে পুরা চোখ বের হয়ে গেছে। তার তো আপনার এগুলো মানে আসলে স্বাভাবিক লোকের পক্ষে, ইভেন আমরা ডাক্তার আমাদের পক্ষে আসলে দেখে এই ধরনের মর্মান্তিক অবস্থা মানে বাংলাদেশ তো আসলে এ ধরনের সিচুয়েশন এর আগে কখনো পড়েনি। পড়েনি। এত মানে চোখ নিয়ে মারা গেছে, হাত পা হারিয়েছে, পঙ্গু হাসপাতালের এই দৃশ্য, হয়তো রোগীর সংখ্যা বেশি কিন্তু ডক্টরদের কাছে এই দৃশ্য নতুন না, কিন্তু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনের কাছে কিন্তু এই দৃশ্য একদম নতুন। হ্যাঁ, এমন দৃশ্য তো আসলে কখনো হয়নি। এনআইও প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। 1979 সালের পর থেকে একদিনে জরুরি বিভাগে এত রুগী, এবং চোখে প্রত্যেককেই আঘাতপ্রাপ্ত এবং বুলেট ইনজুরি, এত রুগী এনআইওর ইতিহাসে কখনোই আসেনি। এবং এত রুগীর ম্যানেজ করার জন্য আসলে এনআইও কেন বাংলাদেশের কোনো হাসপাতালে আসলে প্রস্তুত ছিল না, এবং সব হাসপাতাল মিলে লাস্টের দিকে আমরা তো মানে অপারেশনের এত বেশি লোড ছিল যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট একা এটা কাভার করতে পারতেছিল না। পরে আমরা সমন্বিতভাবে কিছু সিএমএইচ এর থেকে সাপোর্ট নিয়েছি, কিছু ইসলামিয়া আই হসপিটাল থেকে, কিছু বাংলাদেশ আই হসপিটাল, এদের থেকে সাপোর্ট নিয়ে আসলে বিষয়টা করা হয়েছে। এত রুগী আসলে মানে কেউ এটা অতীতেও ঘটেনি, ভবিষ্যতেও আমার মনে হয় না যে এই ধরনের পরিস্থিতি ঘটবে। এত রোগী ছাড়াও আসলে চোখে এভাবে ছড়রা গুলির ঘটনা বোধহয় বাংলাদেশে আসলে কম, প্রথম বাংলাদেশে এটা প্রথম হচ্ছে যে আমরা অপারেশন করে এই যে পিলেট গুলো বের করা হয়েছে, এগুলো আমরা দেখেছি যে এগুলো আসলে কোনোটাই রাবার ইয়ে না, প্রত্যেকটাই মেটালিক। এটা হলো শঙ্কর ধাতুর মতো কোনো একটা জিনিস দিয়ে তৈরি, এবং এগুলো ওই পরবর্তী যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, ট্রাইব্যুনাল থেকে আলামত হিসেবে ওনারা নিয়ে গেছেন মামলার ইয়ের কারণে, তখনও আমরা দেখেছি যে এটা আসলে সম্পূর্ণই মেটাল। আচ্ছা, সবার কি আসলে চোখ থেকে বের করা সম্ভব হয়েছে, নাকি কিছু আপনার ইন্টারনাল ইনজুর্ড হয়েছে? সবার আসলে চোখ থেকে পিলেট বের করা সম্ভবপর হয়নি, যতদূর সম্ভব হয়েছে তাদেরটা বের করা গেছে। আবার কারো কারো চোখের ভিতরের মানে চোখ ভেদ করে চোখের পিছনে চলে গেছে এই পিলেটগুলো, এগুলোকে আসলে বের করা সম্ভব না। এগুলো বের করতে গেলে দেখা যাবে যে তার চোখই থাকবে না। আমরা প্রথম যে জিনিসটা আমরা আসলে আমাদের বিবেচনায় নিয়েছি রুগী আসার পরে, এই চোখে গুলিবিদ্ধ রুগীর জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা আসার পরে যে জিনিসটা আমরা প্রথম বিবেচনায় নিয়েছি, তার চোখটাকে যেন দৃষ্টিশক্তিটা মানে ভীষণটা যেন তার ডাউন না হয়, ভীষণটা যেন ঠিক থাকে, যতটুকু যেন ঠিক থাকে। তারপরে দ্বিতীয় ইয়ে হচ্ছে তার যদি ভীষণ যদি ঠিক না থাকে বা ভীষণ নাই, চোখের আকৃতিটা যেন ঠিক থাকে, যেন বাইরের থেকে দেখে বোঝা না যায় যে তার একটা চোখ নষ্ট বা এক চোখে সে দেখে না, বা তার এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মানে প্রথম প্রায়োরিটি ছিল। এখন এই কারণে মনে করেন যে কারো পিলেটটা বের করা সম্ভব হয়েছে,
প্রথমে তো একটা আসার পরে তো চোখে তো তারা ইনজুরি হয়ে আসছে, চোখ লাল হয়ে আছে, ফুলে আছে, রক্ত বেরোচ্ছে, যেখান দিয়ে গুলিটা ঢুকেছে ওই জায়গাটা প্রথমে রিপেয়ার করা হয়। ওইটা রিপেয়ার করার পরে তারপরে চোখটা একটু সেটেল ডাউন হলে তারপরে আরেকটা অপারেশন করা হয়, সেটা হলো রেটিনার। এবং এদের বেশিরভাগই রেটিনা ড্যামেজ হয়ে গেছে। আর রেটিনা এমন একটা জিনিস, এটা যদি ড্যামেজ হয় এটার কিন্তু কোনো রিকভারি কোনো স্কোপ নাই। এই রেটিনাতে অনেকের পুড়ে গেছে, কারো হচ্ছে রেটিনা উঠে গেছে, কারণ গরম জিনিস তো, একটা গরম জিনিস স্কিনে লাগলে, চামড়াতে লাগলেও কিন্তু ক্ষত তৈরি হয়। আর চোখের ভিতরে একটা এটা ভেদ করে সেন্সিটিভ, চলে গেছে। হ্যাঁ একদম ভেদ করে ভিতরে চলে গেছে, এটা তো আসলে ইররিভার্সিবল ড্যামেজ। এই কারণে যাদের চোখের ভিতরে থেকে বের করা সম্ভব হয়েছে সেগুলো আমরা সবগুলোই বের করেছি। আর কিছু কিছু অনেকেরই আছে যে চোখের ভিতরে এত অসংখ্য পরিমাণে গেছে, এতগুলো বের করা আসলে সম্ভব না। যেমন হিমেল নামে একটা ছেলে টাঙ্গাইলে, ওর 2 চোখে অন্ধ হয়ে গেছে। ওর মুখের এক্সরেটা দেখলে আপনার কাছে মনে হবে যে এটা হচ্ছে একটা মৌমাছির চাক। আমি দেখেছিলাম সম্ভবত মানে 300-400 হ্যাঁ, মানে ছড়াগুলি ছিল ওর, ছড়াগুলি ছিল। শুধু এখন মাথার এই পোর্শনে। জাস্ট ফেস ইয়েটাতে এগুলো তো আসলে এতগুলো তো বের করা সম্ভব না। তারপরে আমরা তাদের চিকিৎসার জন্য বিভিন্নভাবে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। আর ওই সময় 18 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত তো আসলে পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ একটু ব্যতিক্রম এবং ভয়াবহ। যারা আহত হয়ে আসছে তারাও যে সঠিক নাম ঠিকানা বা কোথায় আহত হয়েছে এটা কিন্তু বলতে ভয় পাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে যারা চিকিৎসা দিচ্ছে তারাও ভয়ের মধ্যে আছে। মানে উভয় সংকটের ভিতরে কিন্তু যে আমরা তাদের উপর প্রশাসনিক কি প্রেশার আসবে, আবার যারা যেহেতু তারা একটা ইয়ের বিরুদ্ধে আন্দোলন করছে, করতে যাচ্ছি। তাদের নাম এন্ট্রি হয়ে গেলে পরবর্তী তাদের উপর কি স্টেপ আসবে? কারণ ওই দিনই তো শিওর ছিল না তারা যে সরকার পতন হচ্ছে। সরকার পতন হয়ে এক্স্যাক্টলি, যাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। কারণ এরকম অনেক জায়গাতে হয়েছে, যেমন ঢাকা মেডিকেলে হয়েছে, তারপরে সরওয়ার্দিতে হয়েছে, পঙ্গু হাসপাতালেও হয়েছে, এরকম অনেকখানেই হয়েছে যে রুগী ভর্তি হতে গেলে তাদের এনআইডি, নাম ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিতে হয়। এগুলো দেওয়ার পরে দেখা যায় যে হাসপাতাল থেকেই রিলিজ দিয়ে দিচ্ছে, উপরের থেকে টেলিফোন আসতেছে যে রুগীর ছুটি দিত, রিলিজ দেওয়ার সাথে সাথে গেটের বাইরের থেকে বা গেট থেকে ধরে নিয়ে যাচ্ছে, অথবা সে বাসায় গেল, বাসার ফ্যামিলি মেম্বারদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এগুলো তো প্রেশার ছিলই। এই কারণে আমরাও আতঙ্কের মধ্যে ছিলাম। এর মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওই সময় যে ছিল, রুকেয়া, ডাক্তার রুকেয়া ম্যাডাম, উনি আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসেছিল শুক্রবারের দিন। উনি এসে ওই সময় তৎকালীন যে সচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী লীগের মানে চিকিৎসক সংগঠনের যে মানে অংশ, তার সভাপতির বাসায় এবং আওয়ামী লীগের সচিবের নেতাদের সাথে মিটিং করেছে। মিটিং করার পরে হাসপাতালে গেছে এবং ভিতরে ঢুকছে। উনি কোনো ধরনের কর্তৃপক্ষ বা কাউকেই কিছু জানায়নি। পরে ডাক্তাররা মানে ঘুরে ঘুরে দেখছে এবং যে কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, হ্যাঁ তোমরা আন্দোলন করে এই আমার প্রধানমন্ত্রীকে তোমরা সরাইতে পারবা, হ্যাঁ এই ধরনের মানে একটু রূঢ়ভাবেই বলে গেছে। এখন আমরাও যারা চিকিৎসা দিয়েছি তারাও আসলে অনেক ধরনের আতঙ্কের ভিতরে ছিলাম। তারপরও আমরা যতটুকু পেরেছি, একদম প্রথম দিন থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা আহত হয়ে আসছে, আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে মানে আওয়ামী রাজনীতিকে সমর্থন করি না, স্বৈরাচারের সমর্থন করি না, কাজেই আমি এবং আমার সাথে যারা ছিলেন চিকিৎসক, তারা তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের চিকিৎসা প্রথম ওই 18 তারিখ থেকেই সম্পূর্ণ বিনামূল্যে আমরা করার চেষ্টা করেছি। সরকারি ঘোষণা আসার আগে, সরকারি ঘোষণা তো আসতে 5ই আগস্টের গভর্নমেন্ট ফল করেছে, তারপর ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারপরে তারা জিও দিয়েছে। আমরা কিন্তু 18 তারিখ থেকে সম্পূর্ণ বিনা খরচে, ইভেন তাদের যে হাসপাতালের যে পরীক্ষা এক্সরে করা, তাদের কাছ থেকে মানে আমি হাসপাতালে দুপুরের দিকে ব্যাক করার আগে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিল পানি রিসিট, আমি আবার ওদের টাকা রিটার্ন করে দিয়েছি। পরে আমরা এই টাকাটা আমাদের নিজের থেকেই ম্যানেজ করেছি। আবার শুধু সেটাই না, এবং তারা যে ভর্তি ছিল, হাসপাতালে যে ভর্তি ছিল, প্রত্যেকটা পেশেন্টের সাথে একজন করে অ্যাটেন্ডেন্সের খাবার আমরা বিনামূল্যে সরবরাহ করেছি। এটাও কিন্তু সরকার থেকে কোনো
নির্দেশনা তখনও ছিল না। কাজে এই জিনিসগুলো আসলে আমরা মানে স্বপ্রণোদিত হয়ে মানে এই তরুণ এবং কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্যই আসলে আমরা এটা আমাদের অবস্থান থেকে করেছি। না, আমিও এটাই বিশ্বাস করি 2024 সালের এই গণ অভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক ছিল না, এখানে অনেকটা পোর্শনই অরাজনৈতিক ছিল। ধরেন যে ভ্যান ড্রাইভার বা রিক্সা চালক, উনি কি আসলে রাজনীতি করে দেশ থেকে অনেক কিছু পাওয়ার ছিল তাকে আমরা মাঠে দেখতে পাইনি, তার জীবন উৎসর্গ করতে দেখতে পাইনি। বা দুর্ভাগ্যবশত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে আমাকে যেতে হয়েছে 18 তারিখ থেকেই, বেশ কয়েকবারই আমাকে নিয়মিত যেতে হয়েছে। তো সেখানে কিন্তু আমি শুধু যে তরুণ দেখেছি, শিক্ষিত ছাত্র দেখেছি তা কিন্তু না, এখানে অনেক শিশু ছিল, তারপরে মিডিল এজের লোক ছিল, বৃদ্ধ ছিল, বিভিন্ন শিক্ষিত অশিক্ষিত। হ্যাঁ, এবং তাদের মোটিভ কি? সবারই কি আসলে রাজনৈতিক মোটিভ ছিল? না, এখানে আসলে বিষয়টা রাজনৈতিক। আমি আপনাকে প্রথমে বলেছি যে জুলাই গণ আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে যদি শুধুমাত্র জুলাই 24-এর ভিতরে সীমাবদ্ধ রাখেন তাহলে এটা একটা ভুল হবে। এটা আসলে দীর্ঘদিনের পুঞ্জীভূত সাধারণ মানুষের একটা ক্ষোভ থেকে, যেমন আপনার হচ্ছে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমার মত প্রকাশ করতে পারি না, কেউ কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে লিখতে পারবে না। এইটা যে ধীরে ধীরে যে পুঞ্জীভূত ক্ষোভগুলো হচ্ছে, তারপরে আপনি রাস্তায় বের হলেন, আপনার এটা নিরাপত্তা নাই যে আমি ঠিক মতো বাসায় পৌঁছতে পারবো কিনা। ইচ্ছা হলো ধরে নিয়ে গেল, ইচ্ছা হলো ধরে নিয়ে যাওয়ার পরে আবার সেটা যে বলবে সেটাও স্বীকার করতেছে না। এই যে দেখেন যে ইলিয়াস আলী যে রাজনীতিক নেতা ছিলেন বিএনপি, ওনার মতো একজন লোক দিনে দুপুরে হাওয়ায় মিলে গেল। আরেক সাংবাদিক ইলিয়াস আলী সে যান নিয়ে আমেরিকায় পালায় আছে। এই জিনিসগুলো তো আসলে মনে করেন এই যে ধীরে ধীরে যে পুঞ্জীভূত ক্ষোভ, এবং এখানে বিষয়টা আরো হয়েছে যে আমার ছেলেকে মারছে। যেমন আরেকটা বিষয়, একটা ঢাকাতে একজন পুলিশ অফিসারের বাচ্চা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এটাও কিন্তু বিভিন্ন ক্লিপে আমরা দেখেছি যে ওই অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে টেলিফোন করে বলতে, স্যার একটা মানুষকে মারতে কতটা গুলি করতে হয়। এটা আসলে মনে করেন যে কতটা কষ্ট নিয়ে, কারণ তার ছেলে তারই সতীর্থের গুলিতে নিহত হয়েছে। তাহলে ওই বাবা, ওই পুলিশ বাবা কি মনে করেন যে এই আন্দোলনে নামবে না? সে সরকারের পার্ট হইতে পারে। অসংখ্য গৃহিণী নামছে, তারপরে হাউস ওয়াইফরা নামছে, ছাত্র জনতা, মনে করেন যে জিন্সের প্যান্ট পরা মেয়েরাও যেমন নেমেছে, হিজাব পরা তারাও কিন্তু নেমেছে। কাজেই এটা কিন্তু আপনার দল মত ধর্ম বর্ণ মানে সব নির্বিশেষে। এমনও হয়েছে যে আপনার হয়তো অনেকের বাবা আওয়ামী লীগ করে, ভাই বোন আওয়ামী লীগ, কিন্তু ছেলে মেয়ে আন্দোলনে নেমে গেছে, এবং ছেলে মেয়ে আন্দোলনের নামছে জন্য বাপ মাও আন্দোলনে নেমেছে। কারণ প্রত্যেকটা মানুষেরই তো মানে সুস্থ বিবেক বুদ্ধি যাদের আছে তারা বুঝছে যে কোনটা সঠিক কোনটা সঠিক না। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু ডিটেলস কথা বলতে চাই। 18 তারিখের পর আপনাদের কি এমন কোনো প্রশাসনিক প্রেশার ছিল যে তাদের যে আপনারা যে ডাটা এন্ট্রি করেছিলেন, যতটুকু পেরেছিলেন, এগুলো তাদেরকে হ্যান্ডওভার করা, প্রশাসনকে বা পুলিশকে হ্যান্ডওভার করা, এই ধরনের কোনো প্রশাসন, আপনার চিকিৎসা না দেওয়ার বিষয়ে আপনাদের উপর কোনো নির্দেশনা প্রেশার ছিল কিনা? এগুলো আসলে চিকিৎসা না দেওয়ার ব্যাপারে ওইভাবে সরাসরি মানে ছিল না, কিন্তু একটা প্রচ্ছন্ন মানে ভীতিকর পরিস্থিতি হাসপাতালের চারদিকে বিরাজ করত। যেমন বিভিন্ন সংস্থা, পুলিশ, তাদের লোকজন হাসপাতালের চারদিকে ঘোরাফেরা করত। অনেকেই আমরা ওই জন্য হাসপাতাল থেকে বাইরে বের হতাম না। দেখা গেছে যে, কারণ একটা হচ্ছে রুগীর চাপ, তাদেরকে দেখা যাচ্ছে যে টানা 18 তারিখ থেকে টানা 72 ঘন্টা ওটি চলেছে, এবং এইটা একটা আবার হচ্ছে যে বাইরে বের হবে কারফিউ টারফিউ, আবার কখন কোথায় কোন সমস্যার মধ্যে করে, আবার দেখা যাচ্ছে যে বলতে যে দেখা মাত্র গুলি করবে। আসলে বিভিন্ন আতঙ্ক কাজ করেছে। তারপরেও গভর্নমেন্টের দিক থেকে তো প্রেশার ছিলই, তা নাহলে তো আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো নিজে আসতো না, এসে তো সচিবের সাথে মিটিং করতো না। তাহলে তো উনি যদি এমনি দেখতে আসতো তাহলে তো হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে উনি রুগী দেখে তো উনি রুগীদেরকে বা এই
তো ওদেরকে তো চুল ধরে টেনে বলতো না, কি তোরা এই দুধের বাচ্চারা তোরা আমার প্রধানমন্ত্রীকে সরাই ফেলবি, এত তোদের আন্দোলনের জোর, এই ধরনের কথা তো বলতো না। তো এগুলো তো আসলে প্রচ্ছন্ন ছিলই। আর আমরা যেটা 18 তারিখ থেকে করেছি, 5ই আগস্টের পরে হয়তো অনেকেই মনে করেন যে সম্মুখে আসছে, কিন্তু 5ই আগস্টের আগে তো আসলে কেউ বুঝতে পারেনি যে এই আন্দোলনের ফেট কি, কোন দিকে যাবে। যদি এই আন্দোলন 5ই আগস্টে গভর্নমেন্ট চেঞ্জ না হতো, তাহলে তো মনে করেন যে যারা এই আহত হয়েছে তারাও বিরাট বিপদে পড়তো, আর যারা তাদের চিকিৎসা দিয়েছে তারাও বিপদে পড়তো। আমরা পরবর্তীতে 5 আগস্টের পরে দেখেছি কিছু রোগীকে আমরা বিদেশি ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। কোন কোন দেশে আপনারা রেফার করেছেন? এটা গিয়েছে তুরস্কে গিয়েছে, সিঙ্গাপুরে গিয়েছে, ব্যাংককে গিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা রোগী বাছাইয়ের ক্ষেত্রে কি প্রক্রিয়াটা অবলম্বন করেছেন? আমরা যখন 5ই আগস্টের পরে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, সারা বাংলাদেশে আসলে যারাই চোখে গুলিবিদ্ধ হয়েছে সবাই কোনো না কোনো সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা নিতে এসছে। 5ই আগস্টের আগে হয়তো তারা আসতে পারেনি, কারণ আত্মগোপনে ছিল। আগে জীবন তো বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে। হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য তারা আত্মগোপনে ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার গাড়ি ঘোড়া যখন চলা শুরু তাছাড়া করছে। আরো কিন্তু কিছু বিষয় আছে। আমি যতটুকু জানি যে শুরুর দিকে প্রথমত কারফিউ থাকার কারণে ম্যাক্সিমাম হাসপাতালগুলি বন্ধ ছিল, চিকিৎসা ডাক্তার নার্স পর্যাপ্ত ছিল না। আবার কিছু হসপিটাল কিন্তু চিকিৎসা সেবাই দিচ্ছিলেন না আহত রোগীরা যখন যাচ্ছিল তাদেরকে কিন্তু চিকিৎসা সেবাই দিচ্ছিলেন না। ওইটাই তো বললাম যে কারণ হচ্ছে যে, কারণ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন, যেটা আমি বললাম যে 5ই আগস্টের আগে পরিস্থিতি আসলে কি হবে এটা তো কেউ জানতো না। কেউ 5ই আগস্টের পরে অনেকেই এগিয়ে আসছে যে আমরা সেবা দিব, এই বা আমরা সেবা দিতে ইচ্ছুক, আমরা এটা করব এটা করব। কিন্তু 5ই আগস্টের আগে কারা কি করছে এটি আসলে মানে মুখ্য হওয়া উচিত। কারণ সুসময়ে বন্ধু বটে, অসময়ে কেউ নাই। হ্যাঁ, কারণ 5ই আগস্টের আগে তো আসলে যারা সেবা দিয়েছে, আন্দোলন করেছে, যদি 5ই আগস্ট না ঘটতো, আওয়ামী সরকার যদি মানে পতন না হতো, তারা যদি সার্ভাইভ করে যেত, তাহলে যারা আজকে জুলাই যোদ্ধা তাদের নির্ঘাত মৃত্যু, একদম ফাঁসি টাসি দিয়ে দেখবেন যে গুম হয়ে যেত, হয়ে যেত, রাস্তা থেকে হারায় যেত। আর যারা চিকিৎসা দিয়েছে ওই সময় যে সমস্ত ডাক্তার, তারাও দেখতে যে হঠাৎ করে রাস্তা দিয়ে বাইরেছে, আর কেউ খুঁজে পাচ্ছে না, কেউ মুখ ফুটে বলতেও পারতেছে না যে আমার হাজবেন্ড বা আমার ভাই বা আমার ছেলে হারায় গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। কারণ আমরা এটাও দেখছি যে এরকম অনেক সময় ডেড বডি নিতে চায় না, কারণ ডেড বডি নিলে বলে দেওয়া থাকে যে ডেড বডি নিলে তোমরা সমস্যায় পড়বো। খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। আচ্ছা, বিদেশে পাঠানোর প্রক্রিয়াটা আমরা বিদেশে পাঠানোর ব্যাপারে আমরা 5ই আগস্টের পরে যখন ইয়েটা হলো, পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, তখন আমরা বিদেশে, কারণ এত বাল্ক, আমরা তো যতটুকু সর্বোচ্চ চিকিৎসা আমাদের পক্ষে করা সম্ভব সেটা করেছি। আর যেটা প্রথমেই বলেছি যে ডে 1-এ গুলি লাগার সাথে সাথেই ওদের যে ক্ষতিটা হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে আসলে এটা রিকভারি করা খুবই কঠিন ছিল। এবং আমরা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে আমরা বিভিন্ন দেশের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক যেগুলো আছে হাসপাতাল, তাদের সাথে যোগাযোগ করি। এবং এখানে চীন থেকে একটা বিশেষজ্ঞ টিম এসেছিল, নেপাল থেকে একটা বিশেষজ্ঞ টিম এসেছিল, তারপরে ফ্রান্স থেকে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, ইউএসএ থেকে এসেছিল। এই সমস্ত জায়গার থেকে বিশেষজ্ঞ টিম, চক্ষু বিশেষজ্ঞরা এসছে, স্বনামধন্য রিনাউন্ড আই স্পেশালিস্ট, এবং ওনারা এসে মোটামুটি সব রুগীকেই আমরা আগের থেকে জানাতাম যে অমুক দিন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত থাকবে, এবং ওনারা দেখে যদি কারো মনে করতো যে হ্যাঁ এর প্রগনোসিস বা চিকিৎসা করে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে ওনারা রেডি করলে আমরা তাদেরকে বিদেশে পাঠানোর জন্য রিকমেন্ড করতাম। এরকম প্রায় 25 জনের মতো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিদেশে পাঠানো হয়েছে। কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কারোই তেমন কোনো মানে ইমপ্রুভমেন্ট হয়নি, কারণ ওই প্রথম দিনই তাদের যে ড্যামেজটা হয়ে গেছে, এটা আসলে রিকভারি যাদের চোখে এখনো ছড়াগুলি বা পিলেট থেকে গেছে, তাদের কি পরবর্তীতে দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা
মধ্যে থাকার প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, বা এটা এদের পরবর্তী কি ধরনের ক্ষতি হতে এদের পারে? তো আসলে বেশিরভাগ রেটিনার সমস্যা হয়ে গেছে। আর রেটিনার সমস্যা হলে এটা আপনার আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এখনো প্রতিদিন আমাদের হাসপাতালে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রতিদিন 8-10 জন জুলাই যোদ্ধা আসে, তারা চিকিৎসা নেয়। তাদের জন্য আমরা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করে রাখছি। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা তো একটা তাদের শারীরিক ট্রমা আছে, সাথে কিন্তু একটা মেন্টাল ট্রমা। যেমন আপনি যদি যারা মুক্তিযুদ্ধের সময় জেলখানাতে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিল, যুদ্ধের পরে যারা ছাড়া পেয়েছে তাদের কিন্তু মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। অনেকেই কিন্তু মেন্টালি আনস্টেবল, কারণ যে ভয়াবহ টর্চার এবং দুর্বিষহ একটা যন্ত্রণার ভিতর দিয়ে তারা কাটিয়েছে। ঠিক একইভাবে আর এরা তো অনেক বাচ্চা, একদম মানে কোমলমতি, এদের এখনো পুরো মানে জীবন পড়ে পুরোপুরি আছে। মানে মানসিক বিকাশ হয়নি, জাস্ট মানে একটা কলি, ফুলের কলি। তো এদেরকে আপনার যে মানসিক যে ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য আমরা তাদের এটা বুঝতে পেরে আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দৃষ্টি এবং মানসিক এই দুইটার সমন্বয়ে একটা কর্মশালা করেছিলাম। এই কর্মশালায় ঢাকার বিভিন্ন হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, তারপরে বাংলাদেশ আই হসপিটাল, তারপর সিএমএইচ, এনাদের সাথে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী বিভাগ এবং কাউন্সিলররা একসাথে হয়ে একটা এই আহতরা এবং তাদের ফ্যামিলির লোকজন একটা আমরা ওপেন ডিসকাসের মতো একটা কর্মশালা করেছিলাম। এটা ডিসেম্বরের মোস্ট প্রবলি 10 তারিখ বা 11 তারিখ হবে 2024-এ। এইখানে যেমন তাদের অনেকের ভিতরে প্রশ্ন, আমার যে এই চোখটা ভিতরে গুলি আছে, এটা কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, বা আমি যে এই চোখটাতে এখন দেখতেছি অল্প অল্প, ভবিষ্যতে কি এই চোখটার দৃষ্টি আরো ভালো হবে নাকি আরো ধীরে ধীরে আমি আরো পুরোপুরি অন্ধ হয়ে যাব। এরকম আসলে অনেক ধরনের প্রশ্ন তাদের মনে। এগুলোর জন্যই আসলে আমরা এটার কর্মশালার আয়োজন করেছিলাম। এবং সাথে যেটা আরো বেশি তাদেরকে, দিনের বেলা তো তারা মনে করেন যে গল্প গুজব বা অন্যদের সাথে রাতে যখন তারা বিছানায় শুতে যায় তখন তারা এই যন্ত্রণাটাতে বেশি ভুগতে থাকে। এবং এটা আসলে তাদের এই মানসিক যে ট্রমা, এটা কাটিয়ে ওঠা আসলে তাদের জন্য খুবই কঠিন। নিয়মিত একটা কাউন্সিলিং আসলে তাদের আসলে রাখা দরকার, উচিত। নিয়মিত কাউন্সিলিং করা দরকার। এবং তাদেরকে আমরা তো দীর্ঘমেয়াদী আসলে চিকিৎসা সবারই দরকার হবে, এবং তাদের জন্য মানে আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দরজা সবসময় খোলা আছে। আচ্ছা, এখানে এই ধরনের বড় ক্রাইসিস যদি আবার কখনো সম্মুখীন হতে হয় আপনাদেরকে, এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশনের কি কি ইমপ্রুভমেন্ট দরকার বলে আপনার মনে হচ্ছে? কি কি সীমাবদ্ধতা ছিল আর কি ইমপ্রুভমেন্ট দরকার? আসলে এই ধরনের ক্রাইসিস যে বাংলাদেশে কখনো ঘটবে, এটা বাংলাদেশের লোকজন কখনোই চিন্তা প্রস্তুত ছিল করেনি, না। কখনো চিন্তাই করেনি। চিন্তা না করলে তো প্রস্তুতির প্রশ্নই আসে না। যে আপনার মনে করেন যে একদিনে 400 রোগী আসবে, সবই চোখে গুলি বিদ্ধ। তো এই ধরনের চিন্তা তো আসলে কেউ করতে পারে না, সুস্থ মানুষ এই ধরনের চিন্তা করতে পারবে না। কারণ এটা যদি যুদ্ধ পরিস্থিতি হয় তাহলে একটা কথা ছিল, তাও যুদ্ধ পরিস্থিতি হলে মানুষের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে, চোখে কিন্তু গুলি খুব কমই লাগে। কিন্তু এইখানে শুধুমাত্র আপনার মানে বুক থেকে উপরের দিকে একদম টার্গেটেড, পুরো শরীর ঠিক আছে, মানে মাথা, ফেস এবং বুকের আপার পার্ট, এই হচ্ছে মানে এটা তো আসলে মানে এটা কি বলবো, এটা টার্গেট করে তাদেরকে মারা হয়েছে। এবং আমাদের তো আসলে সীমাবদ্ধতা হলো এত পরিমাণে যে এই রেটিনার অপারেশন গুলো করতে 3-4 ঘন্টা সময় লাগে, এবং এগুলো তো মানে কাজেই এই প্রতিদিন এতগুলো রোগীর অপারেশন করা, এই জন্য আমাদেরকে দিন রাত চিকিৎসকরা অপারেশন চালিয়ে গেছে। আর যেটা ভবিষ্যতে এই ধরনের যদি ইয়ে হয়, আল্লাহ মাফ করুক যেন আর ভবিষ্যতে এই ধরনের না হয়, কারণ এই ধরনের পরিস্থিতি আসলে আমাদের কারোর জন্যই কাম্য না। আর এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এটা চিন্তা করে আমাদের প্রস্তুতি, যেমন আমাদের হাসপাতাল হলো 250 শয্যা বিশিষ্ট, এটা এখন প্রস্তাবিত
আরো এটা এক্সটেনশন, ভার্টিক্যাল এক্সটেনশন হবে 500 শয্যা বিশিষ্ট করার। কাজে 500 শয্যা বিশিষ্ট করলে জনবল বাড়বে, ম্যান পাওয়ার বাড়বে, ইনস্ট্রুমেন্ট বাড়বে, ওটি বাড়বে, কাজে অটোমেটিক্যালি মানে সক্ষমতা বাড়বে। আচ্ছা, যারা এখনো চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসার খরচ চালাতে যারা হিমশিম খাচ্ছে, এখন এই ক্ষেত্রে আসলে আমরা তো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একদম ডে 1 থেকে আমরা ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দিয়েছি। শুধু ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দিয়েছি এটা বললে ভুল হবে। আসলে আমরা যেটা করেছি এটা হয়তো তাদের আত্মত্যাগের কাছে কিছুই না। যেমন অনেকে আসছে দূর থেকে, তাদের বাড়ি যাওয়ার পয়সা নাই, আমরা তাদেরকে দীর্ঘদিন থেকে যাওয়া থেকে হয়তো আর ট্রিটমেন্ট নাই, তারপরও থেকে যায়। বলছি যে ছুটি দেওয়া হয়েছে, বাড়ি যেতে পারতেছে না, কারণ কি গাড়ি ভাড়া নাই। আমরা তাদেরকে প্রথম দিকে জনপ্রতি 5,000 টাকা করে আমরা দিয়েছি, পরবর্তীতে আমাদের ফান্ড কমে যাওয়াতে আমরা 3,000 করে দিয়েছি, পরে যখন আরো পারিনি তখন 2,000, মানে আমরা গাড়ি ভাড়া দিয়ে হেল্প করেছি। তারপরে হচ্ছে তাদের তো বললাম রোজার সময় তাদের হাসপাতালে কোনো রুগীকে সেহরি এবং ইফতারি সরবরাহ করা হয় না, কিন্তু আমরা সেটা সরবরাহ করেছি। এই জুলাই যোদ্ধাদের কত সময় আসলে সর্বোচ্চ আপনার পেশেন্ট ভর্তি ছিলেন? দীর্ঘ অনেক দিনই ভর্তি ছিল, আপনার প্রায় 1 বছরের কাছাকাছি হবে। ততদিন কি তাদের আসলে ট্রিটমেন্ট লেগেছে বলে? এদের মধ্যে অনেকেই মনে করেন যে বাসায় তারা নিজেরাও জানে যে আমার আসলে চিকিৎসা নাই, কারণ এদের মধ্যে অনেকে বিদেশেও ঘুরে আসছে, অনেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ঘুরে আসছে। তারপরে তারা নিজেরাও জানে যে আমার চোখের বর্তমান অবস্থা কি, আমার ফেট কি, আমার ভবিষ্যৎ কি এই চোখের জানে, কিন্তু তারা হাসপাতাল ছাড়তো না। কি কারণ, মানে কেন হাসপাতাল ছাড়ছিলেন না? দুইটা বিষয়। একটা হচ্ছে তাদের সামাজিক নিরাপত্তা হীনতায় ভুগত। যেমন অনেকে বলতো যে স্যার বাসায় গেলে এলাকার লোকজন টিটকারি করে, যে দেশের জন্য তো চোখ দিলি দেশ কি দিল, এরকম টিটকারি করে। এই একটা। দ্বিতীয় হচ্ছে তারা একটা আতঙ্কের মধ্যে থাকতো, তারা মনে করতো যে হাসপাতালটা তাদের জন্য ঘরবাড়ি এবং এটা সেফ জোন। আতঙ্কের মধ্যে থাকতো যে এলাকার লোকজন বা আওয়ামী লীগের লোকজন বা যাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল তারা তো এখনো সক্রিয়, তারা বাসায় গিয়ে হুমকি ধুমকি দেয়, মারতে পারে, জীবন নাশের হুমকি দিতে পারে। তারপরে হচ্ছে তারা আরেকটা জিনিস চিন্তা করতো যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যে হাসপাতালে থাকলে তারা প্রশাসনের একটা নজরের ভিতরে থাকবে যে এতজন রোগী হাসপাতালে আছে, কাজেই সবসময় দেখা যেত যে প্রায়োরিটিটা হাসপাতালে যারা আছে তাদের উপরে ভিত্তি করে গভর্নমেন্ট নিত। এই সমস্ত কারণে আসলে তারা জানার পরেও হাসপাতাল ছাড়তে চাইতো না। এবং এর কারণে কিন্তু অনেক সাধারণ রোগীর চিকিৎসা ব্যাহত হয়েছে এবং তাদের অপারেশনের জন্য দীর্ঘদিন বছরের পর বছর ওয়েট করতে হয়েছে। এগুলো সমস্যা আসলে আপনাদের ফেস করতে হয়েছে। আচ্ছা, সাধারণ মানুষের এই অংশগ্রহণ এবং আমাদের এই বীরেদের উদ্দেশ্যে শেষ কিছু আপনি ট্রিটমেন্টের কিছু পরামর্শ দিলেও পারেন, কিছু পরামর্শ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি। আসলে তাদের এখন যে অবস্থা, এখন আসলে চিকিৎসার আর তেমন কোনো মানে যে তাদের চিকিৎসার জন্য এখন বাইরে পাঠানো বা সেটা হচ্ছে এটার কোনো মানে স্কোপ নাই বা প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ যে প্রায় 2 বছর আগে গুলিবিদ্ধ হয়েছে চোখে বা যার হাত পা পঙ্গু হয়ে গেছে, তার আর ওইটা ঠিক হওয়ার সম্ভাবনা আসলে নাই। এখন যেটা উচিত সেটা হচ্ছে তাদের পুনর্বাসন করা। এখন তাদেরকে সরকার পুনর্বাসন করার জন্য হেলথ কার্ড দিচ্ছে, মাসিক ভাতা দিচ্ছে, ক্যাটাগরি করেছে যে মাসে এত করে পাবে। এটা তো করেছে, ঠিক আছে, এটা অবশ্যই সরকারের একটা ভালো মহৎ উদ্যোগ, কিন্তু তার সাথে সাথে যদি তাদের একটা পুনর্বাসনের বা কর্মসংস্থানের তাদের যাদের যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী যদি আপনার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, কারণ একজন 60 বছর লোককে
ভাতা দেওয়া আর একজন 20 20 বছরের বছরের লোককে ভাতা দেওয়ার মধ্যে কিন্তু আসলে অনেক অনেক পার্থক্য। কারণ একজন 60 বছরের লোক হয়তো আর 20 বছর পরে মারা যাবে, কিন্তু একজন 20 বছর লোক তো আরো 60 বছর বাঁচবে। কাজে 60 বছর তাকে ভাতা দিয়ে সে তো এই ভাতা নিয়ে ফ্যামিলি চালাতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার একটা সবসময় সে হীনমন্যতায় ভুগবে যে আমি অন্যের দান দক্ষিণে চলতেছি। যদি তাদেরকে একটা কারিগরি শিক্ষা বা যে কোনো ধরনের একটা Skill develop প্রশিক্ষণ, করে স্কিল যে- ডেভেলপ করে যদি তাদেরকে মানে যে কোনো পেশায় যার যোগ্যতা অনুযায়ী, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আছে, এনজিও আছে, এগুলোর মাধ্যমে কিন্তু তাদের কর্মসংস্থান করতে অনেক পারে। কিছু করা সম্ভব। কারণ অনেকের ধরেন এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেক চোখ ভালো আছে, সেই এক চোখ দিয়ে কিন্তু সে অনেক সার্ভাইভ কিছু করতে পারবে, করতে পারবে, তার কাজ যে করতে যে পারবে। বিষয়ে তার দক্ষতা আছে এটাকে আরেকটু ইমপ্রুভ ওটাকে করে আরেকটু সেই improve সেক্টরে করে তাকে কাজের মনে করেন সুযোগ যে দেওয়া। অনেক কাজ আছে, ফ্রিল্যান্সিং করতে পারে, গভর্নমেন্ট বিভিন্ন জিনিস, কুটির শিল্প এগুলো বা অনেক কিছু। ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে পারে। এবং পুনর্বাসনটা যদি করতে পারে তাহলে তারা নিজেদেরকে স্বাবলম্বী মনে করবে, তারা সমাজের নিজেদেরকে বোঝাও মনে করবে না, এবং একই সাথে যে তারা কাজের মধ্যে ব্যস্ত থাকাতে মানে তারা অন্য কোনো জিনিসের দিকে ডাইভার্ট হবে না। তা নাহলে অনেক সময় দেখা যাবে যে তারা অনেকে হচ্ছে বিভিন্নভাবে ডিরেইলড হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত কিন্তু হয়ে হতাশাগ্রস্ত তারা হচ্ছে, হ্যাঁ, ফ্যামিলির মানে সাথেও ফ্যামিলির সাথে, হ্যাঁ, বন্ডিং অনেকের থেকে ফ্যামিলির ছুটে থেকে যাচ্ছে। ডিটাচড হয়ে যাচ্ছে। এগুলো যদি গভর্নমেন্ট যদি তাদের পুনর্বাসনের জিনিসটা যদি একটু মানে আন্তরিকভাবে যদি বিবেচনা করে, তাহলে একটা মানে জেনারেশন এই বীর যোদ্ধাদের প্রতি সঠিক সম্মান দেখানো হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের বাংলা ভিশনের এই নিয়মিত আয়োজন পডকাস্টে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।